অনার্স চতুর্থ বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীদেরকে আমি দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই কোর্সটি পড়ছিলাম। এই কোর্সের আমরা দ্বিতীয় অধ্যায়ে ছিলাম। দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসটা হয়েছে, আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা করব এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এই ক্লাসের আজকে আমাদের যে পাঠের বিষয়বস্তু সেটি হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম এইটা সম্পর্কে মোটামুটি ডিটেলস আমরা আজকে এই ক্লাসে দেখব। তো রেস্ট্রিকশন এনজাইম আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা সিজার দেখতে পাচ্ছি, মানে যেটাতে কোনো কিছু কাটতে হয়। তো ঠিক ডিএনএকে কাটার জন্য যেই ধরনের এনজাইম ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। একে মলিকুলার সিজারও বলা হয়। অর্থাৎ ডিএনএ কাটার জন্য যে এনজাইম ব্যবহার করা হবে সেই এনজাইমটাকে আমরা বলছি হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এই এনজাইম সম্পর্কে আমরা ডিটেলস দেখব, বাট এইটা ছাড়াও ডিএনএ প্রযুক্তিতে যে ধরনের এনজাইম ব্যবহৃত হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে যে এনজাইমগুলো ব্যবহৃত হয় আমরা আগে সেগুলোর একটু নাম শুনি। রেস্ট্রিকশন এনজাইম এটা কী জন্য ব্যবহার করা হবে? ডিএনএ কর্তন অর্থাৎ ডিএনএ কাটার জন্য ব্যবহার করা হয়। এইটা আমরা ডিটেলসে দেখব। এটা ছাড়া লাইগেজ এনজাইম আছে, যেটা কি করা হবে? দুটো ডিএনএ খণ্ডকে যুক্ত করার জন্য বা জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হবে। ক্ষারীয় ফসফেট এইটা হচ্ছে কর্তিত ডিএনএ খণ্ড জোড়া না লাগে এজন্য এই ধরনের এনজাইম ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে একটা জায়গায় অনেকগুলো ডিএনএ খণ্ড আছে, সে একটা খণ্ড যেন আরেকটা খণ্ডের সাথে পুনরায় যুক্ত হতে না পারে, অথবা যেই ডিএনএ খণ্ডটা আমরা কেটে ফেললাম তার 5 প্রান্তে সাধারণত এই ক্ষারীয় ফসফেট এনজাইম দ্বারা বিক্রিয়া ঘটানো হয়, যার ফলে ওই 5 প্রান্ত পুনরায় 3 প্রাইম প্রান্তের সাথে যুক্ত হয়ে চক্রাকার তৈরি করতে না পারে। অর্থাৎ কর্তিত ডিএনএ খণ্ড যেন কোনোভাবেই জোড়া না লাগতে পারে, সেজন্য এই এনজাইমটা ব্যবহার করা হয়। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আমরা এই ওয়ার্ডটার সাথে পরিচিত। যখন আরএনএ হতে ডিএনএ তৈরি করা হয় তখন এই এনজাইমটা ব্যবহার করা হয়। আরএনএ পলিমারেজ এই এনজাইমটা সম্পর্কেও আমরা শিখেছি, কারণ আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়েছি তখন দেখেছি ডিএনএ পলিমারেজ 1, 2, 3 3 ধরনের এনজাইম আছে। মূলত ডিএনএ রেপ্লিকেশনে এই এনজাইমটা লাগে। এছাড়াও ডিএনএ সিকোয়েন্সিংয়েও ডিএনএ পলিমারেজ এনজাইম লাগে। ডিএনএ সিকোয়েন্সটা কি, এটা আমরা নেক্সট আরও যে ক্লাসগুলো আছে সেখানে দেখব যে ডিএনএ সিকোয়েন্স কিভাবে হয় বা বিষয়টা কি। এসআই নিউক্লিয়াস লুপযুক্ত দ্বিসূত্রককে দ্বিসূত্রক ডিএনএকে আলাদা করা হয়। এটা হচ্ছে যে যখন সিডিএনএ তৈরি করা হয় তখন আরএনএ এবং ডিএনএর একটা হাইব্রিড তৈরি হয়, এবং এক্ষেত্রে এর এক প্রান্তে ইউএন নিচের প্রান্তটা যেরকম যুক্ত থাকে ঠিক ওই ধরনের একটা গঠন তৈরি হয়। ওই গঠনের ওই অংশটুকু কেটে ফেলার জন্য এসআই নিউক্লিয়াস ব্যবহার করা হয়। পলিনিউক্লিওটাইড কাইনেজ রেডিও অ্যাক্টিভ যে ফসফেট থাকে এই ফসফেটকে চিহ্নিত করার জন্য সাধারণত পলিনিউক্লিওটাইড কাইনেজ ব্যবহার করা হয়। আমরা যখন ডিএনএ একটা কোষে ঢুকাচ্ছি তখন আমার কাঙ্ক্ষিত ডিএনএটা সেখানে আছে কি নাই এই জিনিসটা জানার জন্য সাধারণত রেডিও অ্যাক্টিভ ফসফেটগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর আরেকটা আছে প্রান্তীয় ডিঅক্সিনিউক্লিওটাইডিল ট্রান্সফারেজ। আমরা ক্ষারীয় ফসফেট দেখেছি, এটা সাধারণত ডিএনএর 5 প্রাইম প্রান্তে কাজ করে। আর প্রান্তীয় ডিঅক্সিনিউক্লিওটাইডিল ট্রান্সফারেজ সেটা হচ্ছে 3 প্রাইম প্রান্তে কাজ করে। অর্থাৎ 3 প্রাইম প্রান্তে পলিমার টেইল তৈরি করে। আমরা ট্রান্সলেশনে পড়েছিলাম যে পলি এ টেইল তৈরি হবে, ঠিক সেরকম এই পলিমার টেইল তৈরি করার জন্য যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে প্রান্তীয় ডিঅক্সিনিউক্লিওটাইডিল ট্রান্সফারেজ। এই যে আমরা এনজাইমগুলো দেখলাম এগুলো মূলত রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ব্যবহৃত যে এনজাইমগুলো সেগুলা। তো বেশি আমাদের যেই এনজাইমটা লাগবে সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম এবং লাইগেজ এনজাইম, এই দুটো। তো লাইগেজ এনজাইম ডিটেলস তেমন কিছু পড়ার নাই, কারণ এটা শুধুমাত্র জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু রেস্ট্রিকশন এনজাইম এটা আমরা একটু ডিটেলসে দেখব।
তো রেস্ট্রিকশন এনজাইমের ক্ষেত্রে শুরু করার আগে আমরা একটা ওয়ার্ড দেখি, যে প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম শব্দের অর্থ কি সেটা আমি বলছি, আগে এই 3টা ওয়ার্ড দেখো। কি লেখা? হান্না, লেভেল, ম্যাডাম। এই 3টা ওয়ার্ডকে যদি তুমি লেফট সাইড থেকে পড়ো এবং আবার যদি রাইট সাইড থেকে লেফট সাইডে আসো, তাহলে একই বানান হবে এবং একই ওয়ার্ড হবে। কেমন হবে দেখো? দেখো, হান্না উল্টিয়ে লিখলে হান্নাই হবে, লেভেলকে উল্টালে লেভেলই হবে, ম্যাডামকে উল্টালে ম্যাডামই হবে। এই ওয়ার্ডটা দেখানোর আমার উদ্দেশ্য হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম যেগুলা আছে সাধারণত সেগুলা ডিএনএর এরকম প্যালিন্ড্রোম যে অংশগুলা থাকে, অর্থাৎ একই ধরনের সিকোয়েন্সগুলা যেগুলা দেখা যায় সেই অঞ্চলগুলাকে সে আইডেন্টিফাই করতে পারে এবং সেখানেই সে কর্তন করতে পারে। যে কোনো জায়গায় যে সে কাটবে এরকম না, তারা কিছু নির্দিষ্ট সিকোয়েন্স চিহ্নিত করতে পারে এবং সেই সিকোয়েন্স অনুযায়ী সে ডিএনএ খণ্ডগুলাকে বিভক্ত করে। তো রেস্ট্রিকশন এনজাইমের আমরা তো বলেছি যে কর্তন, তো এর কিছু প্রকারভেদ আছে। সাধারণত তিনটে বিষয়ের ভিত্তিতে এদেরকে প্রকারভেদ করা হয়েছে। প্রথম যেটা সেটা হচ্ছে ভাঙন প্রকৃতি অনুসারে। ভাঙন প্রকৃতিটা বিষয়টা হচ্ছে যে এটা কোন জায়গায় ভাঙতে হবে, অর্থাৎ ডিএনএটা কোন অঞ্চলে ভাঙবে, ডিএনএর কোন জায়গায় ভাঙবে সেটার উপরে ডিপেন্ড করে একে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। এন্ডো শব্দের অর্থ আমরা জানি ভেতরে, অর্থাৎ ডিএনএ পুরো খণ্ডটার যদি ভেতরের অংশে রেস্ট্রিকশন এনজাইম কোনো খণ্ড তৈরি করে তাহলে সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস ধরনের এনজাইম। আর আরেকটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস। এক্সো অর্থ বাইরে, অর্থাৎ ডিএনএর প্রথম প্রান্ত অথবা শেষ প্রান্তকে যদি কর্তন করে তাহলে সেই ধরনের এনজাইমকে বলা হচ্ছে এক্সোনিউক্লিয়াস। বৈশিষ্ট্য অনুসারে একে 3 ধরনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। এর ভেতরে মূলত টাইপ 2 রেস্ট্রিকশন এনজাইমটা সবথেকে বেশি ব্যবহৃত হয়। আমরা এগুলো আরেকটু ডিটেলসে দেখব। আচ্ছা, কর্তিত প্রান্তের আকৃতি অনুসারে এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভোঁতা বা বদ্ধ প্রান্ত, অর্থাৎ কাটার পরে যে খণ্ডটা পাবো সেটা যদি শেষ প্রান্তটা একেবারেই সোজা হয় তাহলে সেটা ভোঁতা বা বদ্ধ প্রান্ত হিসাবে হবে। এবং আরেকটা স্টিকি বা স্টাগার্ড প্রান্ত। এইটা হচ্ছে যে যেই ডিএনএ খণ্ডটা আমরা পাবো সেই খণ্ডটা সোজা হবে না, কিছুটা বাঁকাও বলবো না ঠিক, এল প্যাটার্নের কর্তন সৃষ্টি করবে। সেই ধরনের যে এনজাইম আমরা দেখব সেটাকে আমরা বলবো হচ্ছে স্টিকি বা স্টাগার্ড প্রান্তের তৈরি করবে যে এনজাইমগুলো সেইগুলা। তো ভাঙন প্রকৃতি অনুসারে আমরা 2 ধরনের দেখেছি। দেখো, এখানে একটা ডিএনএ টেমপ্লেট সহজে বোঝানোর জন্য আমি 2টো কালার ব্যবহার করেছি, 2টো স্ট্যান্ড। তো প্রথমে আমরা আসি এক্সোনিউক্লিয়াস। এক্সো শব্দের অর্থ বাইরে, অর্থাৎ এই ডিএনএ এর 2টো যে স্ট্যান্ড আছে এটাকে যদি কর্তন করে এক্সোনিউক্লিয়াস দিয়ে তাহলে দেখো লেফট সাইডে 3টা খণ্ড, রাইট সাইডে 3টা খণ্ড, অর্থাৎ শেষ প্রান্ত যে কোনো শেষ প্রান্ত থেকে যদি কাটে তাহলে সেটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস। বাট যখন আমরা বলবো এন্ডোনিউক্লিয়াস তখন সেটা কোথা থেকে কাটবে? ভেতরের প্রান্ত থেকে কাটবে এবং দেখো ডিএনএর ভেতরে খণ্ড তৈরি করেছে। এজন্য এ ধরনের রেস্ট্রিকশন এনজাইমকে বলা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। একসাথে যদি আমরা দেখি, দেখো আরেকটু ভালো করে, যে এন্ডোনিউক্লিয়াস ইন্টারনাল কাট করবে আর এক্সোনিউক্লিয়াস যে সে হচ্ছে একেবারে এন্ড প্রান্ত, অর্থাৎ যে কোনো প্রান্তের শেষ অংশ থেকে কর্তন করবে এক্সোনিউক্লিয়াস। এখন আসি বৈশিষ্ট্য অনুসারে। বৈশিষ্ট্য অনুসারে 3 ধরনের আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। গঠনগত দিক থেকে যদি আমরা দেখি তাহলে টাইপ 1-এ 3টা সাব ইউনিট থাকে এবং এরা সিঙ্গেল স্ট্যান্ড কর্তন করতে পারে। মাল্টি ফাংশনাল এনজাইম এটা। আর মিথাইলেশন এবং ক্লিভেজ দুটো এরা করে। মিথাইলেশনটা কি?
যে কর্তন করার পর সেটা আর অন্য অংশের সাথে যুক্ত হবে না। সেপারেট এনজাইমস এটা একেবারে আলাদা ধরনের এবং এন্ডোনিউক্লিয়াস ধরনের, অর্থাৎ কি ভেতরের অংশে কাটবে এবং মিথাইলেস অ্যাক্টিভিটিস এদের ভেতরে থাকবে। টাইপ 3 মূলত টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যবর্তী বৈশিষ্ট্য, মানে দুই ধরনের এনজাইমের বৈশিষ্ট্য এর মধ্যেই দেখা যায়। এটা সেপারেট এন্ডোনিউক্লিয়াস এবং মিথাইলেস, ওই যে বলেছি দুই ধরনের কাজই এরা করে থাকে। মিথাইলেস এনজাইম এবং একটা কমন সাব ইউনিট এরা তৈরি করে। যেই অংশটা এরা কাটবে টাইপ 1 এর ক্ষেত্রে এটা নির্দিষ্ট না, এটা নির্দিষ্টভাবে বলা যায় না যে সে কোথায় গিয়ে এটাকে আইডেন্টিফাই করবে। বাট টাইপ 2 যেটা, সেটা হচ্ছে 4টা থেকে 8টা বেস পেয়ার অংশই সে কাটবে এবং প্যালিন্ড্রোমিক, ওই যে আমি বলেছি একই ধরনের সিকোয়েন্স থাকবে এরকম জায়গায় কাটবে। টাইপ 3 আবার কীরকম, টাইপ 1 এর মতন, বাট আবার এর খণ্ডর সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ 5 থেকে 7 বেস পেয়ার পর্যন্ত এরা কাটবে। টাইপ 1 এর ক্ষেত্রে আনস্পেসিফিক, কারণ এরা প্যালিন্ড্রোমিক না, যে কোনো সিকোয়েন্সে এরা কাটতে পারে এবং সাধারণত যেই কর্তন অংশটা সে শুরু করবে সেখান থেকে সে 1000 বেস পেয়ার দূরে গিয়ে কাটবে আর একটা। আর যেটা টাইপ 2 সেটা খুব কাছাকাছি সিকোয়েন্স চিহ্নিত করে কাছাকাছি অংশে কাটবে। টাইপ 3 যেটা, সেটা 5 থেকে 20, যে অংশটা প্রথমে কাটতো তারপরে মিনিমাম 5টা থেকে 20টা বেস পেয়ার পরে গিয়ে সে আরেকটাকে রিকগনাইজ করে কাটবে। আর টাইপ 1-এ ম্যাগনেসিয়াম আয়ন, এটিপি, সালফার, অ্যাডিনোসাইল, মিথায়োনিন এই ধরনের অংশ, যেই কোফ্যাক্টরগুলো সেগুলো দরকার হয়। টাইপ 2-র কাজ করার জন্য শুধু ম্যাগনেসিয়াম আয়ন হলেই হয়, কিন্তু টাইপ 3 যেটা, সেটাতে ম্যাগনেসিয়াম আয়নও লাগবে, এটিপিও লাগবে এবং সালফেট, অ্যাডিনোসাইল, মিথায়োনিন দরকার হবে। এখানে মূলত এই তিনটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা মনে রাখবো যে টাইপ 2টা এটা সব থেকে বেশি আমাদের কাজে লাগবে। কর্তিত প্রান্তের আকৃতি অনুসারে আমরা বলেছি দুই ধরনের, ভোঁতা প্রান্ত বা বদ্ধ প্রান্ত, স্টিকি বা স্টাগার্ড প্রান্ত। এবং এক্ষেত্রে আমরা এখন দেখি যে কেমন হবে এদের প্রান্তগুলো কাটার পরে ডিএনএটা। তো প্রথমে আমরা আসি হচ্ছে এইটা ডিএনএ একটা সিকোয়েন্স এবং হলুদ রঙের অংশটা আমরা একটা এনজাইম, হলুদ ঠিক না, একটু হলদেটেই বলতে পারি, মেটে কালারের, এই অংশটা হচ্ছে একটা রেস্ট্রিকশন এনজাইম এবং এই রেস্ট্রিকশন এনজাইমটার নাম হচ্ছে SMA1 এনজাইম। কিভাবে এই নামটা আসছে আমরা পরবর্তীতে দেখব। তো এ কি করবে আমরা যদি দেখি, এই যে এখানে উপরের যে ডিএনএ সিকোয়েন্সটা আছে CCC-GGG, আবার নিচেও সেম তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা আছে। তো এখানে আর এই অংশে সে কাটবে, যদি কাটে তাহলে আমরা যেই ডিএনএর দুটো খণ্ড পাবো সেটা দেখতে হবে এরকম। দেখো সি কেটেছে, এই লেফট সাইডে একটা খণ্ড, রাইট সাইডে একটা খণ্ড এবং এদের মাঝখানে যে অংশটা একেবারেই সোজা, এখানে কোনো বাঁকা বা আঁকা বাঁকা প্রান্ত দেখা যাচ্ছে না, এজন্য এটাকে বলা হচ্ছে ভোঁতা বা বদ্ধ প্রান্ত, কর্তন করেছে যেটা সেটা। আবার যদি আমরা দেখি এখানে এখানে গ্রিন কালারের যেটা, সেটা হচ্ছে একটা রেস্ট্রিকশন এনজাইম, এই রেস্ট্রিকশন এনজাইমটার নাম হচ্ছে EcoR1 এনজাইম এবং সে কোথায় কাটবে দেখো, এই সিকোয়েন্সের উপরের স্ট্যান্ডে সে এ এবং নিচের স্ট্যান্ডে এখানে কাটবে। এই দুটো অংশে যদি কাটে তাহলে আমরা ডিএনএর যে দুটো খণ্ড পাবো, দেখো দুটো খণ্ডের শেষ প্রান্ত কিন্তু একই রকম না, মানে সোজা না, তাদের কমপ্লিমেন্টারি স্ট্যান্ড এবং একটু বাঁকা। এই যে বাঁকা অংশের সৃষ্টি হচ্ছে এজন্য এটাকে বলা হচ্ছে স্টিকি বা স্টাগার্ড প্রান্ত। আশা করি তোমাদের এটা বুঝতে খুব বেশি সমস্যা হয়নি, বুঝতে পারবে। তারপরে আরেকটু আমরা যদি দেখি, দেখো আমরা ডিএনএ সিকোয়েন্সটাকে আরও একটা এনজাইম এখানে দেখাচ্ছি, RSAL রেস্ট্রিকশন এনজাইম যদি আমরা কাটি তাহলে একেবারে সোজা দুটো TA এপাশে এটি দেখো আলাদা হয়ে গিয়েছে এবং দুটো প্রান্তই একেবারে সোজা।
আর স্টিকের ক্ষেত্রে যদি আমরা ইকো R1 রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটি তাহলে দেখো দুটো প্রান্ত আলাদা হওয়ার পরে প্রান্ত দুটো একটু সোজা না হয়ে একটা স্ট্যান্ডের একটা বড় হবে আর একটা স্ট্যান্ডের আর একটা প্রান্ত ছোট হবে। এই ধরনের যে গঠন তৈরি করছে সেটাই হচ্ছে স্টিকি বা স্ট্যাগার্ড প্রান্ত। এখন আসি বিভিন্ন ধরনের যে রেস্ট্রিকশন এনজাইম আছে, তোমাদের বইয়ে এটা অনেক সময় 4 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। সেটা হচ্ছে যে 4টি বা 5টি রেস্ট্রিকশন এনজাইমের নাম, উৎস এবং এদের কর্তৃত্ব প্রান্ত সহ লিখতে বলা হয়। তো তোমরা যে কোনো 4টা বা 5টা মুখস্থ করতে পারো, কোনো সমস্যা নাই। আমি এখানে তোমাদেরকে যদি সাজেস্ট করি তাহলে বলবো বাম H1 এটা মুখস্থ করতে পারো, ইকো R1 যেগুলো মোস্ট কমন এইটা মুখস্থ করতে পারো, তারপরে হচ্ছে হাইন্ড 3 এটা মুখস্থ করতে পারো, HPA1 এইটা মুখস্থ করতে পারো, SAL1 এটা মুখস্থ করতে পারো। আমি 5টা সাজেস্ট করলাম এ কারণে যে 5টা পড়লে অ্যাটলিস্ট 4টা মনে থাকবে এজন্য। তাহলে তোমাদের এখানে পড়তে হবে কি, প্রথমে লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, অর্থাৎ কোন প্রাণী থেকে এই রেস্ট্রিকশন এনজাইমটা পাওয়া গিয়েছে তার নাম। সেকেন্ডটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের নাম, তারপরে হচ্ছে কোন সিকোয়েন্সে সে কাটবে এবং কোন অংশে কাটবে এবং কাটার পরে কর্তৃত্ব অংশটা দেখতে কেমন হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রেস্ট্রিকশন এনজাইমের এই চ্যাপ্টার থেকে, এবং এই কোশ্চেনটা অনেক আসে। তো বাম H1 মাইক্রো অর্গানিজমটা হচ্ছে ব্যাসিলাস অ্যামাইলো লিউকুইফেসিয়েন্স এখানে। আর কর্তৃত্ব অংশটা যেটা থাকবে এই যে জি এর এখান থেকে কাটবে, তীর চিহ্ন দেওয়া আছে, কাটলে একেবারে রাইট সাইডে কর্তন করার পরে যে অংশটা সেটা দেখব। ইকো R1 এটা হচ্ছে মোস্ট কমন রেস্ট্রিকশন এনজাইম, এস্চেরিচিয়া কোলাই এটা থেকে এটা কালেক্ট করা হয়। হাইন্ড 3 যেটা সেটা হচ্ছে হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জি এটা থেকে পাওয়া যায়। HPA এখানে এইচ হিমোফিলিয়াস আর এটা হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জি। দেখো এই দুটো খুব সহজ, একটা মুখস্থ করলে আরেকটা খুব সহজেই মনে রাখতে পারবে। আর SAL1 যেটা সেটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস অ্যালবাস। তো এখান থেকে তোমাদের যার যেটা সুবিধা হবে মুখস্থ করতে পারো, এছাড়া বইয়ে মনে হয় আরও কিছু এক্সট্রা থাকতে পারে, সেখান থেকে তোমার যেটা সহজ মনে হবে সেটা তুমি পড়ে ফেলতে পারবে। এখন আসি রেস্ট্রিকশন এনজাইম নোমেনক্লেচার, অর্থাৎ কিভাবে রেস্ট্রিকশন এনজাইমের নামকরণটা করা হয়ে থাকে। এক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো এই অংশটাও তোমরা খুব ভালো করে পড়বে, কারণ 4 মার্কসের কোশ্চেন হিসাবে এই কোশ্চেনটাও অনেক আসে যে রেস্ট্রিকশন এনজাইমের নামকরণ কিভাবে হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো প্রথমে আমরা বলি রেস্ট্রিকশন এনজাইম হবে 3টা কোড লেটার এবং সেটা অবশ্যই ইটালিক হরফ হবে। 3টা কোড লেটারের মধ্যে প্রথম অক্ষর যেটা থাকবে সেটা যেই প্রাণী থেকে এই রেস্ট্রিকশন এনজাইমটা পাওয়া গিয়েছে তার গণনামের প্রথম অক্ষর, এবং দ্বিতীয় এবং তৃতীয় অক্ষর হবে ওই প্রজাতি যেই প্রাণীটা থেকে এটাকে আহরণ করা হয়েছে তার দ্বিতীয় এবং তৃতীয় অক্ষর, প্রজাতি নামের যেই প্রথম 2 অক্ষর থাকবে সেটা থাকবে। অর্থাৎ গণনামের প্রথম অক্ষরটা এবং প্রজাতি নামের প্রথম দুটো অক্ষর মিলে 3টি কোড অক্ষরের মাধ্যমে রেস্ট্রিকশন এনজাইমের নামটা লেখা হবে। এর সাথে এর চতুর্থ আরেকটা অক্ষরও ব্যবহার করা হয়ে থাকে, যেটা সাধারণত ওই প্রজাতির যদি কোনো স্ট্রেইন থাকে তাহলে সেই স্ট্রেইনের নামে প্রথম অক্ষরটা ব্যবহার করা হয়, এবং সেটা অবশ্যই স্বাভাবিক ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে। আর যেই 3টা লেটার কোড অক্ষরের কথা বলেছি সেটা কিন্তু অবশ্যই ইটালিক ফর্মে লিখতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে একাধিক যদি স্ট্রেন থাকে তাহলে এই রোমান সংখ্যায় সেগুলোকে নামকরণ করতে হবে 1 2 3 4 5 এভাবে কন্টিনিউয়াসভাবে লিখতে হবে। আমরা একটা উদাহরণ দেখি, ইকো R1 কিভাবে আসছে। দেখো প্রথমে যেটা সেটা আসছে ইস্চেরিচিয়া, এই যে ব্যাকটেরিয়া গণনাম তার থেকে, অর্থাৎ জেনাস নাম থেকে আসছে হচ্ছে ইটা। CO এটা কোথা থেকে আসছে, ওই যে ইস্চেরিচিয়া যে প্রজাতি অংশটুকু আছে কোলাই, সেই কোলাইয়ের সি এবং ও প্রথম দুটো অক্ষর নিতে হবে আমরা বলেছি স্পিসিস নামের।
তাহলে ইকো এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি। আর আমরা বলেছিলাম যে এদের যদি কোনো স্ট্রেন থাকে তাহলে সেইটার নাম হবে হচ্ছে আর। তাহলে যেহেতু আর বলা হয়েছে এবং সেটা অবশ্যই কি লিখতে হবে, স্বাভাবিক ইংরেজি অক্ষরে লিখতে হবে, এবং এই স্ট্রেনটা হচ্ছে RY13, এটা হচ্ছে স্ট্রেন নেম। আর 1 যেটা, এটা রোমান সংখ্যায় এবং ফার্স্ট আইডেন্টিফাই, অর্থাৎ হচ্ছে ইকো আর এই স্ট্রেন থেকে প্রথম যে এনজাইমটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে 1। এই স্ট্রেন থেকে যদি আরও একাধিক এনজাইম আবিষ্কৃত হয় তাহলে হচ্ছে সেখানে লিখতে হবে 1, তো আমরা এখানেই পেলাম রোমান সংখ্যায় 2, 3, 4, 5, 6 এভাবে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে এদের নামকরণের বিষয়টি। কি কি কাজে এই রেস্ট্রিকশন এনজাইমগুলা ব্যবহার করা হবে? এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তার ভেতরে আমরা যদি বেসিক কিছু জিনিস দেখি তাহলে জিন ক্লোনিং করতে গেলে ডিএনএর একটা নির্দিষ্ট অংশে কাটতে হয়। এই কাটার জন্য আমাদের ছুরির দরকার হবে, অর্থাৎ সিজারের দরকার হবে। আমরা প্রথমেই বলেছি রেস্ট্রিকশন এনজাইম একটি মলিকুলার সিজার, এজন্য ডিএনএ নির্দিষ্ট অংশে কাটতে আমার রেস্ট্রিকশন এনজাইম লাগবে এবং ডিএনএ কেটেই আমার জিন ক্লোনিং করতে হয়, এজন্য এই প্রসিডিউরে আমার রেস্ট্রিকশন এনজাইমটা লাগবে। ভেক্টর কর্তন আমরা নেক্সট ক্লাসে দেখব যে কীভাবে ভেক্টর তৈরি করা হয় বা ভেক্টরের বিষয়গুলা। তো ভেক্টর যেখানে এই যে ডিএনএগুলোকে আমরা কাটবো নির্দিষ্ট খণ্ডে, সেটা আরেকটা জায়গায় জোড়া লাগাতে হবে। জোড়া লাগাতে হলে সেই ডিএনএরও তো খণ্ড করতে হবে, কারণ আমি একটা জায়গায় ফাঁকা না করলে তো সেখানে ডিএনএটাকে ইনসার্ট করতে পারবো না। এর জন্য ওই ভেক্টরকে কর্তনের জন্য আমার সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটতে হবে। রেস্ট্রিকশন ম্যাপ তৈরি করার জন্য আমার এই এনজাইম দরকার হবে। এখন যে রেস্ট্রিকশন ম্যাপ কীরকম, যে বিভিন্ন একটা ডিএনএ খণ্ডের মধ্যে নিউক্লিওটাইডগুলা কার পরে কিভাবে সংযুক্ত আছে সেই সিকোয়েন্সগুলো তৈরি করার জন্য আমার ডিএনএগুলোকে বারবার কেটে ছোট ছোট খণ্ডে পরিণত করে তারপরে ওইটাকে আইডেন্টিফাই করে রেস্ট্রিকশন ম্যাপ তৈরি করতে হয়। এই প্রসিডিউরের জন্যও যেহেতু আমাকে ডিএনএকে ছোট ছোট খণ্ডে পরিণত করতে হবে, এজন্য রেস্ট্রিকশন এনজাইম দরকার হবে। আচ্ছা, রেস্ট্রিকশন ফ্রাগমেন্ট লেন্থ পলিমরফিজম, এটাকে সংক্ষেপে বলা হয় RFLP। সাধারণত 1 মার্কসের কোশ্চেন হিসেবে এটা অনেক আসে, RFLP এর পূর্ণ রূপ লিখো, তখন সেটা কি হবে, রেস্ট্রিকশন ফ্রাগমেন্ট লেন্থ পলিমরফিজম। এইটা কি হয়, সাধারণত এটা হচ্ছে মলিকুলার মার্কার হিসাবে কাজ করে। কারণ মলিকুলার মার্কারটা কি, এইটা আবার তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে। আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের কথা শুনেছি। এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা হয়, সেখানে আমরা বলি যে তার ডিএনএর সাথে তার প্যারেন্টসের বা অমুকের ডিএনএর এত পার্সেন্ট মিল পাওয়া গিয়েছে, এত 90% বা 95% মিল পাওয়া গিয়েছে। এই যে মিলটা প্রত্যেকটা প্রাণীর ডিএনএর ভেতরে এরকম কিছু রেস্ট্রিকশন ফ্রাগমেন্ট লেন্থ পলিমরফিজম থাকে, ওই অংশগুলোতে সাধারণত রেস্ট্রিকশন এনজাইমগুলো কাটতে পারে। তাহলে সেম সিকোয়েন্সে সে কাটবে যখন সিকোয়েন্সগুলো দেখে একটা প্রাণীর, তাহলে তার কাছাকাছি রিলেটেড প্রাণীগুলোরও সেম সিকোয়েন্সে কাটবে। এই যে দুটো প্রাণীর সেম সিকোয়েন্স, এটাকে তুলনা করেই মূলত ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়ে আইডেন্টিফাই করা হয়ে থাকে। তো এই রেস্ট্রিকশন ফ্রাগমেন্ট লেন্থ পলিমরফিজম অংশে কাটতে হলে আমার কি লাগবে, রেস্ট্রিকশন এনজাইম লাগবে। জিন লাইব্রেরি তৈরিতেও আমার রেস্ট্রিকশন এনজাইম লাগবে। তার কারণ হচ্ছে যে পুরো ডিএনএটা একবারে আমি তৈরি করতে ডিএনএ সিকোয়েন্স বের করতে পারবো না। কি করা হয়, প্রথমে ছোট ছোট খণ্ডে তৈরি করে সেগুলাকে পরবর্তীতে জোড়া লাগিয়ে একটা বড় ডিএনএ সিকোয়েন্স আইডেন্টিফাই করা হয়। তাহলে ওই যে জিন লাইব্রেরি তৈরি করতে আমার কি করতে হবে, ডিএনএকে ছোট ছোট খণ্ড করতে হবে, আর খণ্ড করতে হলেই আমার কি লাগবে, রেস্ট্রিকশন এনজাইম লাগবে। এগুলোই মূলত হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের ব্যবহার। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং তোমরা যে ধৈর্য ধরে ভিডিওটি দেখলে এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।